একজন লোক 10 বছর যাবৎ নিউ ইয়র্কে বসবাস করছে। পেশায় সে একজন ফটোগ্রাফার। তার নাম হচ্ছে রুডলফ আবেল। আপনারা কি চিন্তা করতে পারেন, এই মানুষটা আসলে কোনো ফটোগ্রাফার না। তার প্রতিবেশীরা জানতো না সে আসলে কি। একদিন সে সিআইএর হাতে ধরা পড়ে, আর জানা গেল সে একজন কেজিবির কর্নেল। ধরা পড়ার পরে সিআইএ তাকে বিনিময় করে অন্য আরেক গুপ্তচরের সাথে। যে ঘটনাটা ঘটেছিল বার্লিনে, ব্রিজ অফ স্পাইসে। এখানে কিন্তু দুইটা সংগঠন কাজ করছে। এক হচ্ছে সিআইএ, অন্যটা হচ্ছে কেজিবি। একজন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের অশরীরী হাত, আর একজন হচ্ছে আমেরিকার ছায়া সরকার। এই দুইয়ের মধ্যে যে গুপ্তচর হয়েছিল সেটা ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর মাইন্ড গেম। আজকের ভিডিওতে আমরা জানবো 3টা মেগা অপারেশন নিয়ে। প্রথমটা হচ্ছে বার্লিন টানেল, দ্বিতীয়টা হচ্ছে কিউবা মিসাইল ক্রাইসিস, আর তৃতীয়টা হচ্ছে আফগানিস্তানকে নিয়ে। এই 3টা দুর্ধর্ষ অপারেশন সম্পর্কে জানতে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। লাস্টে এমন কিছু টুইস্ট আপনাদের জন্য রেখেছি যেটা আপনারা কখনোই ভাবতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স। কেজিবি আর সিআইএ দুটো দেশ, দুটো পরাশক্তির ইন্টেলিজেন্স গ্রুপ তৈরি করেছে। কেজিবির জন্ম হয় 1954 সালে, যার হেডকোয়ার্টার লুবিয়ানাকাতে। আর সিআইএ, যার জন্ম হয়েছে 1947 সালে, হেডকোয়ার্টার ল্যাংলি ভার্জিনিয়াতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, হিটলারও মারা গেছে, কিন্তু এখন পর্যন্ত শান্তি আসেনি। কারণ হচ্ছে এই দুটো মহাশক্তি এখনো পৃথিবীকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে চায়। এক হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আর দ্বিতীয় হচ্ছে আমেরিকা। এই দুটি দেশ যদি সরাসরি যুদ্ধে নামে তাহলে কিন্তু পারমাণবিক যুদ্ধ নিশ্চিত। তাই এই দুটো দেশ সরাসরি যুদ্ধ করে না, তারা করে কোল্ড ওয়ার। কোল্ড ওয়ারটা কি? কোল্ড ওয়ার হচ্ছে সরাসরি কোনো গুলি হবে না, বরং মাথার ভিতরে ঢুকে তথ্য চুরি করবে, সরকার পাল্টানোর কাজ করবে। এই জিনিসগুলোই হচ্ছে কোল্ড ওয়ারের কাজ। কেজিবি তৈরি হয়েছিল 1954 সালে। এটা শুধুমাত্র একটা গুপ্তচর সংস্থা ছিল না, এটা ছিল সোভিয়েতের রাষ্ট্রের ভেতরে একটা আলাদা রাষ্ট্র। কাউকে গ্রেপ্তার করতে পারতো, কাউকে দেশ থেকে বেরো করে দিতে পারতো, আর কাউকে যদি চিরতরে নিখোঁজ করে দেওয়ার দরকার হয় সেটাও তারা করতো। অন্যদিকে সিআইএ কিন্তু কেজিবির আগেই প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা 1947 সালে। এই সিআইএ ছিল আরো বেশি সূক্ষ্ম। এরা বিশ্বাস করত যে বন্দুকের চেয়ে ডলার এবং ডিসইনফরমেশন বেশি শক্তিশালী। দুই দৈত্য এখন মুখোমুখি, মঞ্চ তৈরি। শুরু হলো এখন ইতিহাসের সব থেকে দীর্ঘ গুপ্তচর যুদ্ধ। কেজিবির যে হেডকোয়ার্টার ছিল এটা ছিল হচ্ছে লুবিয়ানকাতে, যেটা ছিল মস্কোর একেবারে মাঝখানে, হলুদ কালারের একটা বিল্ডিং। এটার বেসমেন্টে কিন্তু একটা কারাগার তৈরি করা হয়েছিল, যেখানে কেউ যদি প্রবেশ করতো সেখান থেকে তারা বের হওয়ার কোনো গ্যারান্টি ছিল না। সোভিয়েতের যে মানুষরা ছিল তারা হচ্ছে ডাকতো এই বিল্ডিংটাকে সাইবেরিয়ার সব থেকে লম্বা বিল্ডিং নামে। কারণটা কি জানেন? কারণ হচ্ছে এর বেসমেন্ট থেকে সাইবেরিয়া দেখা যায়। মানে এই যে রসিকতাটা তারা করতো, এটা করতো মূলত তাদের ভয়ের কারণে। এই কেজিবি সব থেকে বড় অস্ত্র কি ছিল? সেটা ছিল হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স। এই হিউম্যান ইন্টেলিজেন্সের মানে হচ্ছে কি, তারা যে পশ্চিমা যে দেশগুলো ছিল সেই দেশগুলোতে তারা তাদের গুপ্তচর রাখতো। বছরের পর বছর সে মানুষগুলো সেখানে থাকতো। এদেরকে বলা হতো হচ্ছে স্লিপার এজেন্ট অথবা ঘুমন্ত চর। আজকে আপনাদেরকে এমন একজনের গল্পই শোনাবো যে ছিল এই স্লিপার এজেন্টস। তার নাম হচ্ছে রুডলফ আবেল। এই লোকটা প্রায় 10 বছর নিউ ইয়র্কে বসবাস করেছিল একজন ফটোগ্রাফার হিসাবে। তার যে প্রতিবেশীরা ছিল তারা জানতোই না সে আসলে একজন কেজিবির কর্নেল। যখন সে সিআইএর কাছে ধরা পড়ে তখনই তার প্রতিবেশীরা জানতে পেরেছিল যে সে আসলে একজন কেজিবির গুপ্তচর হিসেবে এখানে কাজ করতেছে। অন্য সিআইএর এজেন্টের সাথে তাকে এক্সচেঞ্জ করা হয়েছিল, যে সিআইএর এজেন্ট কেজিবিদের হাতে ছিল। এরকম স্লিপার এজেন্ট এখন পৃথিবীর সমস্ত বড় বড় দেশের ইন্টেলিজেন্স গ্রুপরাই ইউজ করে থাকে। যেমন রয়ের কথাই চিন্তা করুন, র কিন্তু তাদের ইন্টেলিজেন্স অনেক দিন ধরে আইএসআই এর ভেতরে রেখে দিয়েছিল। এমন এক মেজর জেনারেলের ঘটনা আমি কিন্তু বর্ণনা করেছি র এবং আইএসআই এর একটা ভিডিওতে। আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। একেবারে রয়ের এজেন্ট যে মেজর পদে চাকরি করেছিল আইএসআই তে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, সো অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। গল্পে ফেরা যাক।
কেজিবির সব থেকে ভয়ানক আরেকটা অস্ত্র ছিল, সেটা ছিল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার জিনিসটা এরকম, তারা শত্রুর দেশের মানুষের মাথায় সন্দেহ ঢুকিয়ে দিত। সেই দেশের যেসব নেতা আছে তাদের নামে মিথ্যা গল্প ছড়াতো, গণতন্ত্রকে দুর্বল করার জন্য নির্বাচনে হস্তক্ষেপ তারা করত। এই কৌশলটা কিন্তু এখনো ব্যবহার করা হচ্ছে। এখন ব্যবহার করা হয় শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে। এবার আসি সিআইএর অপারেশনগুলোকে নিয়ে। সিআইএ কে অনেকে ভাবে যে তারা শুধুমাত্র তথ্য সংগ্রহ করে, বাট জিনিসটা টোটালি ভুল। তারা এমন ভাবে খেলে তারা কিন্তু অন্য দেশের সরকারের পতন পর্যন্ত ঘটিয়ে দেয়। আপনারা যদি 1953 সালে ইরানের দিকে তাকান তাহলে আপনারা বুঝতে পারবেন, তখন ইরানের প্রধানমন্ত্রী ছিল মোসাদ্দেক, যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত ছিলেন, কিন্তু তিনি তেল শিল্প জাতীয়করণ করতে চেয়েছিলেন। সিআইএ কিন্তু তখন অপারেশন চালিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে। যে অপারেশনের নাম তখন তারা দিয়েছিল অপারেশন অ্যাজেক্স, আর এর মূল্য কিন্তু তখন মধ্যপ্রাচ্যকে দিতে হয়েছে দশকের পর দশক ধরে। এছাড়া আপনি যদি 1973 সালে চিলির দিকে তাকান, যেখানে একজন সমাজতান্ত্রিক নেতা ছিল সালভাদর আয়েন্দে, তার বিরুদ্ধেও কিন্তু সিআইএ অপপ্রচার চালিয়েছিল। সেনাবাহিনীকে তারাই মদত দিয়েছিল, আর যার ফলাফল হয়েছিল কিন্তু সামরিক অভ্যুত্থান। এই যুদ্ধে কিন্তু হাজার হাজার মানুষ নিহত হয়েছিল। কিন্তু সব থেকে ভয়ানক অপারেশন ছিল সিআইএর জন্য প্রজেক্ট এমকে আল্ট্রা। এই অপারেশনে সিআইএ তার নিজের দেশের যেসব নাগরিক আছে তাদের উপরে মাইন্ড কন্ট্রোলের পরীক্ষা চালিয়েছিল। এই পরীক্ষাটা চালিয়েছিল তারা এলএসডি দিয়ে। যে এই পরীক্ষাটা যখন চালানো হয় তারা কিন্তু সাধারণ নাগরিকদের বুঝতে দেয় নাই, তাদের অনুমতি ছাড়াই এই কাজটা করা হয়েছিল। এটা কিন্তু কোনো ষড়যন্ত্র তত্ত্ব না। 1977 সালে কিন্তু মার্কিন সংসদীয় কমিটি এটা নিশ্চিত করেছে। এছাড়া আপনারা যদি সিআইএর সবচেয়ে বড় সাফল্য দেখেন তাহলে সেটা হচ্ছে তাদের প্রযুক্তি আর গুপ্তচর ভিত্তিক। সোভিয়েত স্যাটেলাইট, পারমাণবিক প্রযুক্তি, ক্ষেপণাস্ত্রের নকশা, এগুলো চুরি করে কিন্তু আমেরিকা এখন পর্যন্ত সোভিয়েতের চেয়ে এক ধাপ এগিয়ে আছে। এখন আমরা জানবো সেই 3টা মেগা অপারেশন নিয়ে, যা সিআইএ এবং কেজিবির ভেতরে হয়েছিল। প্রথম অপারেশনটা হচ্ছে বার্লিন টানেল, যেটা 1953 সালে হয়েছিল। সিআইএ এবং ব্রিটিশ ইন্টেলিজেন্স মিলে পূর্ব বার্লিনের নিচে প্রায় 500 মিটার দীর্ঘ একটা টানেল করেছে। তাদের লক্ষ্য ছিল একটাই, যেটা হচ্ছে সোভিয়েতের যে সামরিক টেলিফোন লাইনে কথা বলা হয় সেগুলা ট্যাপ করা, যেন তাদের কাছে সমস্ত ইনফরমেশন পাস হয়ে যায়, তাদের কথোপকথনগুলো রেকর্ড করতে পারে। 1 বছরের বেশি সময় ধরে কিন্তু তারা লক্ষ লক্ষ কথোপকথন রেকর্ড করে। কিন্তু একদিন হঠাৎ সোভিয়েত সেনারা এই টানেলে ঢুকে পড়ে। কারণ হচ্ছে এই সোভিয়েতদের একজন কিন্তু ডাবল এজেন্ট হিসেবে কাজ করছিল সিআইএতে, যার নাম ছিল জর্জ ব্লেক। কিন্তু কেজিবি এই জিনিস সম্পর্কে জানা সত্ত্বেও তারা কোনো স্টেপ নেয় নাই। কারণটা হচ্ছিল তারা চাচ্ছিল না যে জর্জ ব্লেকের পরিচয়টা ফাঁস হয়ে যাক, সেই জন্য তারা অপেক্ষা করেছে। সো বুঝতেই পারতেছেন যে কেজিবি কিন্তু পিছিয়ে নেই, সেও কিন্তু তাদের স্পাইকে সিআইএর ভেতরে ঢুকিয়ে রেখেছে। এবার আসি সেকেন্ড নাম্বার অপারেশন নিয়ে, যেটা হচ্ছে কিউবা মিসাইল ক্রাইসিস। সিআইএর U2 স্পাই প্লেন, যেটা কিউবায় গোপনে তৈরি হওয়া সোভিয়েত নিউক্লিয়ার মিসাইল সাইটের ছবি তুলে নিয়ে আসে। আমেরিকা বুঝে যায় যদি যুদ্ধ শুরু হয় এটা কিন্তু কয়েক মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলা হতে পারে। এরপর আমেরিকা কিউবার চারপাশে কিন্তু নৌ অবরোধ তৈরি করে। পুরো বিশ্ব কিন্তু তখন আতঙ্কে। সবাই কিন্তু তখন ভাবতেছিল যে এবার হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। সেই সময় সোভিয়েত ইউনিয়ন 4টি সাবমেরিন পাঠায় আটলান্টিকে। এর একটা ছিল হতেছে B-59। এই সাবমেরিন একটা বিশেষ অস্ত্র ছিল, যেটা হচ্ছে একটা নিউক্লিয়ার টর্পেডো, যেটা শক্তি হচ্ছে মোটামুটি হিরোশিমার বোমার কাছাকাছি। কিন্তু সমস্যাটা হতেছে এই সাবমেরিনটা ছিল মূলত গভীর সমুদ্রে, বাইরের বিশ্বের সাথে তারা যোগাযোগ টোটালি বিচ্ছিন্ন ছিল। এছাড়া ভিতরে ছিল প্রচন্ড গরম, সাথে অক্সিজেনও কম। ক্রুরাও তখন ক্লান্ত হয়ে পড়েছে, আবার আতঙ্কিত অবস্থায় আছে। আর ঠিক এই সময়ে কিন্তু মার্কিন নৌবাহিনী সাবমেরিনটিকে খুঁজে পায়। এরপর তারা সাবমেরিনটাকে ওপরে উঠানোর জন্য অনেক চেষ্টা করে, ইভেন তারা ডেপথ চার্জ করা শুরু করে। কিন্তু B-59 এর ভেতরে থাকে যে অফিসাররা, তারা আসলে জানতো না এগুলা কিসের সংকেত আসতেছে, এটা কি সতর্ক সংকেত নাকি যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। তো সাবমেরিনের ভেতরে যে ক্যাপ্টেন ছিল ভ্যালেন্টাইন, সে অলরেডি মনে করা শুরু করছে যে পৃথিবীতে হয়তো ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। তো সে প্রচন্ড রেগে যায় এবং সে ভয়ে আতঙ্কে সে চিন্তা করে যে ঠিক আছে, আমরা এখন নিউক্লিয়ার টর্পেডো ছুড়বো। কিন্তু সমস্যা হচ্ছে একটা, যদি এই নিউক্লিয়ার টর্পেডো ওয়েপন চালু করা লাগে তাহলে তাদের ওইখানে 3জন যে ক্যাপ্টেন আছে 3জনের কাছে থেকেই পারমিশন নেওয়া লাগবে। প্রথম 2জন পারমিশন দিয়ে দেয়,
কিন্তু তৃতীয় জন বলে যে না, আমি পারমিশন দেব না। আর তিনি ছিলেন হতেছে সাবমেরিন ফ্লোটিলার ডেপুটি কমান্ডার, যার নাম হচ্ছে ভ্যাসিলি আর্কিপোভ। এই একজন মানুষের ডিসিশনের জন্যই কিন্তু সেদিন তৃতীয় বিশ্বযুদ্ধ আটকে গেছিল। এবার আসি আফগানিস্তানে ঘটে যাওয়া 1979 সালের যুদ্ধ নিয়ে। সোভিয়েতের সেনারা কিন্তু আফগানিস্তান মোটামুটি দখল করে নেয়। আর ঠিক সেই সময় কিন্তু সিআইএ অপারেশন সাইক্লোন স্টার্ট করে। তারা কি করে, আফগানের যে মুজাহিদিন আছে তাদেরকে অস্ত্র দেয়, প্রশিক্ষণ দেয়, অর্থ দেয়। সোভিয়েত বাহিনীকে প্রায় 10 বছর ধরে ক্লান্ত করে ফেলে। এরপরে কিন্তু সোভিয়েত বাহিনী 1989 সালে ফেরত আসে সোভিয়েতে। তখন তারা পরাজিত হয়ে গেছে, কিন্তু সিআইএ যে মুজাহিদিনদেরকে সাহায্য করেছিল তারাই কিন্তু পরে তালেবান হিসেবে প্রকাশ পায়। আর এরপরেই ঘটে কিন্তু 9/11-এর সেই দুঃসাহসিক ঘটনা। সিআইএ কিন্তু নিজেই তাদের নিজেদের দুঃস্বপ্নকে তৈরি করেছিল ঠিক তালেবানদেরকে সাপোর্ট করে। এখন এত কিছুর পরে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, সিআইএ আর কেজিবির ভিতরে আসলে কে বেশি পাওয়ারফুল, আর আজকের এই পৃথিবীতে কার প্রভাবটা বেশি? 1991 সালে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে, কেজিবি কিন্তু বিলুপ্ত হয়ে যায়। তার জায়গায় কিন্তু নতুন করে জন্ম নেয় হচ্ছে এফএসবি, যারা আরো বেশি বিপজ্জনক। তাহলে কি আপনাদের হিসাবে সিআইএ জিতেছে? উত্তরটা কিন্তু সহজ না। সোভিয়েত ইউনিয়ন পড়েছে, কিন্তু রাশিয়া আজও কিন্তু পৃথিবীর মাতব্বরি করে যাচ্ছে। বর্তমানে যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সে কিন্তু কেজিবির থেকে এসেছে। আপনারা যদি ভ্লাদিমির পুতিনের সম্পর্কে আরো জানতে চান, তার কেজিবিতে তার লাইফ কিভাবে কেটেছে এবং বর্তমানে সে কিভাবে শাসন করতেছে আর এত বড় সাম্রাজ্য গঠন করেছে, আমি সবকিছু নিয়ে ডিটেলস একটা ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে এই ভিডিওটা শেষে ভ্লাদিমির পুতিনের এই ভিডিওটা দেখে আসতে পারেন। নতুন করে কিন্তু কেজিবির বদলে এফএসবি গঠন হয়েছে, আর ভ্লাদিমির পুতিন কিন্তু কেজিবির অফিসার ছিলেন। এছাড়া তারা এখন কিন্তু ইউক্রেনের যে যুদ্ধ, সাইবার হামলা, নির্বাচনে হস্তক্ষেপ, সবগুলোই কিন্তু এই কোল্ড ওয়ারের নতুন রূপ এই এফএসবি থেকেই হয়ে আসতেছে। আর যদি সিআইএ এর কথা বলি, তারাও কিন্তু থামেনি। ইরাক, সিরিয়া, ল্যাটিন আমেরিকা, ইরান, সবকিছুতেই কিন্তু সিআইএ ছায়া এখনো কিন্তু পৃথিবী জুড়ে বিস্তৃত অবস্থায় আছে। এখন একটু বাংলাদেশকে নিয়েও কথা বলি। 1971 সালে যুদ্ধের সময় আমেরিকা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছে। নিক্সন ও কিসিঞ্জার তারা কিন্তু জানতো যে বাংলাদেশে গণহত্যা চলছে, তবু কিন্তু তারা সমর্থন দিয়েছিল। এটা কিন্তু সিআইএ এর কোল্ড ওয়ার কৌশলেরই অন্তর্ভুক্ত। এদিকে ভারত ছিল তখন সোভিয়েতের সমর্থিত, তাই সোভিয়েত বলে বাংলাদেশকে সাপোর্ট করো। এই খেলায় কিন্তু লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। কোল্ড ওয়ার শুধু ইতিহাসের বই না, এটা কিন্তু আমাদের জন্মের আগের গল্প। তাহলে আপনারাই বলেন, কোল্ড ওয়ার কি সত্যি শেষ হয়েছে নাকি শুধু রূপ বদলেছে? এখন আপনিই বলেন, কেজিবি না সিআইএ, কে বেশি ভয়ঙ্কর? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।